আসো আমরা এর মধ্যে দেখে নেই যে আজকে আমরা কোন কোন টপিক নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতেই আমরা তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে আলোচনা করব। এরপরে আমরা চলে যাব তড়িৎ রাসায়নিক কোষে এবং আমরা ক্লাসের মধ্যে দেখার চেষ্টা করব তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে বেসিক পার্থক্য আসলে কোন জায়গায়, এবং আমরা যখন বিভিন্ন সেল আঁকি তখন তাদের মধ্যে কি কি পার্থক্য দেখা যায় তা আমরা এই ক্লাসে দেখার চেষ্টা করব। এরপরে থাকবে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত যে দুইটি সূত্র আছে সেই দুইটি সূত্র, এবং তারপরে আমরা দেখব কোন স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া কখন হবে, কি কি করলে, কি কি ক্রাইটেরিয়া থাকলে কোন একটি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে তা আমরা দেখার চেষ্টা করব। এরপর আরেকটি খুবই মজার একটি প্রশ্ন থাকে যে কোন পাত্রে কোন দ্রবণ রাখা যাবে বা রাখা যাবে না, তা আমরা ম্যাথমেটিক্যালিও দেখার চেষ্টা করব, এবং আমরা কিভাবে খুব সহজে জাস্ট ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে দেখতে পারি বা বের করতে পারি তাও আমরা দেখার চেষ্টা করব। এরপর থাকবে নার্নস্ট ইকুয়েশন বা নার্নস্ট সমীকরণ, এবং সবশেষে আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সুতরাং আর দেরি না করে তোমরা তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দাও যে আমাদের আজকের এই লাইভ ক্লাসটি শুরু হয়ে গিয়েছে, তারাও যেন আমাদের এই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে, তোমাদের সাথে একসাথে আমরা যেন এই ক্লাসটি করতে পারি। সুতরাং আর দেরি না করে যে নিজেদের প্রোফাইল থেকে এখনই শেয়ার করে দাও আমাদের এই ভিডিওটি, যেন তোমার বন্ধুরাও আমাদের এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের এই লাইভ ক্লাস এর টপিকগুলো। প্রথমে আমরা একটু পদার্থকে একটু অন্যভাবে দেখব। আমরা দেখার চেষ্টা করব পরিবাহিতা অনুসারে পদার্থকে কতভাবে এবং কিভাবে ভাগ করা যায়। প্রথমে পদার্থকে পরিবাহিতা অনুসারে ভাগ করা যায় তড়িৎ পরিবাহী এবং তড়িৎ অপরিবাহী, এই দুই ভাগে, অর্থাৎ যারা তড়িৎ পরিবহন করতে পারে এবং যারা করতে পারে না। এরপর যখন তড়িৎ পরিবাহীকে আমরা ভাগ করতে যাই তাদেরকে ভাগ করা যায় আবারও দুই ভাগে। একটি হচ্ছে ধাতব পরিবাহী, যাদেরকে আমরা ইলেকট্রনীয় পরিবাহীও বলে থাকি। আরেকটি ভাগ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, যাকে আমরা আয়নিক পরিবাহীও বলে থাকি, কারণ এই ক্ষেত্রে বিভিন্ন আয়নের মাধ্যমে আমাদের পরিবহন হয়ে থাকে। এরপর যদি আমরা ধাতব পরিবাহীকে ভাগ করি তাহলে সেটি হচ্ছে সুপরিবাহী, অর্ধপরিবাহী এবং কুপরিবাহী। আর আরেকটি যে খুব গুরুত্বপূর্ণ আরেকটি পার্ট, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীকে কোন কোন ভাগে ভাগ করা যায়, তা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এই বিষয়টি আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আসতে পারে এখান থেকে প্রশ্ন? আসতে পারে এইভাবে যে নিচের কোনটি একটি সবল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা নিচের কোনটি একটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। সবল নাকি দুর্বল তা দেখার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে যে আমার যে আয়নিক যৌগটি এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করতেছে সেটি কি কোনো শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার, বা এই শক্তিশালী অ্যাসিড বা ক্ষার থেকে উৎপন্ন কোনো লবণ কিনা। অর্থাৎ কোনো শক্তিশালী অ্যাসিড, কোনো শক্তিশালী ক্ষার এবং শক্তিশালী অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণগুলোই হচ্ছে আমাদের সবল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ঠিক একইভাবে আমি যদি উল্টোভাবে বলি, যে কোনো দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার তারা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আসলে আমরা কিভাবে বুঝবো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীটি কি সবল নাকি দুর্বল। তা হচ্ছে ওই অ্যাসিড বা ক্ষার বা লবণ কিসে থেকে উৎপন্ন হয়েছে, সেটিকে শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার নাকি দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, তার মাধ্যমে আমরা সবল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য করতে পারি। এই অংশটি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই বিষয়টি তোমরা সবাই খেয়াল রাখবে যেন আমাদের এই বিষয়টি ভুল না হয়। সুতরাং আমরা দেখে নিলাম পরিবাহিতা অনুসারে আমরা কিভাবে বিভিন্ন পদার্থকে ভাগ করতে পারি। তাহলে চলো আমরা এবার দেখার চেষ্টা করি একটি তড়িৎ বিশ্লেষণ কোষ এবং তড়িৎদ্বার, এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। প্রথমে তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে এই যে একটি বিষয় দেখানো হয়েছে এটি আসলে কি?
তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে এই বিষয়টি আসলে কি। তোমরা যদি জেনে থাকো যে এটি আসলে কি, এই প্রতীকে এটি দ্বারা কি বোঝানো হয়েছে, তোমরা কমেন্ট সেকশনে তা কমেন্ট করতে থাকো যে আমরা এই বিষয়টি দ্বারা আসলে কি বুঝি। আমরা যখন তড়িৎ বিশ্লেষণ কোষ লিখি তখন এটি দ্বারা আমরা আসলে কি বুঝি। তোমরা কমেন্ট সেকশনে এটি কমেন্ট করে জানিয়ে দাও। মালিহা উলফাত তুমি কমেন্ট করেছো এবং অন্যান্য জুবায়ের, সাইফুল তোমরা কমেন্ট করছো যে এটি হচ্ছে ব্যাটারি বা কোষ বা আমরা সেল বলতে পারি। এই ব্যাটারি বা কোষ আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষের একটি অন্যতম অংশ। কারণ তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা যে কাজটি করি, তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে আমরা রূপান্তরিত করি। আমরা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করি এবং এই তড়িৎ শক্তির একটি উৎস হচ্ছে ব্যাটারি বা কোষ। আমাদের এই প্রতীক দ্বারা যা বোঝানো হয়েছে তা। এখন এই ব্যাটারির দুইটি প্রান্ত থাকে, একটি হচ্ছে পজিটিভ অংশ, আরেকটি হচ্ছে নেগেটিভ অংশ। সুতরাং আমরা যদি এখানে দেখি যে আমাদের এই ব্যাটারির সাথে আমাদের একটি সলিউশন, যেখানে আমি এখানে পানি দেখাচ্ছি, একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখানো হয়েছে। সো এখানে ব্যাটারির সাথে আমার এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পানির কানেকশন করার জন্য আমি এখানে দুইটি ধাতব পদার্থ দেখিয়েছি। এদেরকে কি বলা হয়? তোমরা আবারও কমেন্ট করো যে এই যে দুটি ধাতব পদার্থ তাদেরকে কি বলা হয়, ধাতব পদার্থ দুইটিকে কি বলা হয়। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এই ধাতব পদার্থ দুইটি যা ব্যাটারির সাথে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কানেকশন করার জন্য আমি ব্যবহার করেছি, তাদেরকে আসলে কি বলা হয়। তোমরা অলরেডি আনসার করছো যে এদেরকে বলা হয় ইলেকট্রোড, এদেরকে বলা হয় ইলেকট্রোড। এখন আমার ব্যাটারির ধনাত্মক প্রান্ত এই তড়িৎদ্বার বা ইলেকট্রোডের সাথে যুক্ত এবং ঋণাত্মক প্রান্ত এই তড়িৎদ্বার বা ইলেকট্রোডের সাথে যুক্ত। তাহলে আমি যদি চিন্তা করি পানি যা অ্যাকুয়াস সলিউশনে H+ এবং OH- হিসেবে থাকে, এই দুইয়ের মধ্যে আমি যদি ব্যাটারি চালাই, অর্থাৎ এই তড়িৎদ্বারটি যদি ধনাত্মক হয়, এই তড়িৎদ্বারটি যদি ঋণাত্মক হয়, তাহলে প্রোটন কোন তড়িৎদ্বারের দিকে যাবে? প্রোটন কোন তড়িৎদ্বারের দিকে যাবে? অবশ্যই প্রোটন বা ক্যাটায়নটি ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে যাবে। আর আমাদের এই হাইড্রোক্সিল আয়ন বা ঋণাত্মক আয়নটি, অ্যানায়নটি আমাদের ধনাত্মক তড়িৎদ্বারের দিকে যাবে। ফলে ক্যাটায়ন যেহেতু এই তড়িৎদ্বারে যাচ্ছে, ক্যাটায়নের নামানুসারে এই তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড, এবং যেহেতু অ্যানায়নটি এই তড়িৎদ্বারের দিকে যাচ্ছে, তাই এই তড়িৎদ্বারটিকে বলা হয় অ্যানায়নের নামানুসারে অ্যানোড। সুতরাং আমরা তাহলে বুঝে ফেললাম যে তড়িৎ বিশ্লেষণ কোষে আসলে অ্যানোড এবং ক্যাথোড কোনটা। যেই তড়িৎদ্বারে ক্যাটায়ন যায় সেটা হচ্ছে ক্যাথোড, আর যেই তড়িৎদ্বারে আমার অ্যানায়ন যায় সেটি হচ্ছে অ্যানোড। এখন আমরা প্লাস মাইনাস দিয়ে দেখলাম অ্যানোড ক্যাথোড কি, কিন্তু তোমরা সবাই জানো এখন আমরা ইলেকট্রনীয় পদ্ধতিতে দেখার চেষ্টা করি আসলে অ্যানোড বা ক্যাথোড কোনটা। সুতরাং আসো আমরা একটু ইলেকট্রনীয় পদ্ধতিতে অ্যানোড কি আর ক্যাথোড কি তা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি দেখি যে ক্যাথোডে আমার প্রোটন যাচ্ছে, প্রোটন গিয়ে আসলে কি করবে? এখানে যেহেতু সেই ঋণাত্মক তড়িৎদ্বার, সুতরাং এখানে অনেক ইলেকট্রন জমা আছে। প্রোটন এই ইলেকট্রন গ্রহণ করে আমার হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। দুইটি প্রোটন দুইটি ইলেকট্রন গ্রহণ করবে এবং তৈরি করবে হাইড্রোজেন গ্যাস। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম প্রোটনটি ইলেকট্রন গ্রহণ করলো। আর ইলেকট্রন গ্রহণ বলতে আমরা আসলে কি বুঝি? আমরা কি জারণ বুঝি নাকি বিজারণ বুঝি? তোমরা আবারও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও আমাকে যে ইলেকট্রন যখন গ্রহণ হয় তখন তাকে কি আমরা আসলে জারণ বলি নাকি বিজারণ বলি? ইলেকট্রন গ্রহণ হচ্ছে, তার মানে আমরা সেটাকে জারণ বলছি নাকি বিজারণ বলবো? আমরা জারণ নাকি বিজারণ বলবো? নিশ্চয়ই তোমরা সবাই জানো, এবং রায়হান মির্জা তুমিও কমেন্ট করেছো যে এই ক্ষেত্রে আমি জারণ বলি, কিন্তু আসলে না, এটাকে আমরা জারণ বলি না। যখনই আমাদের ইলেকট্রনের গ্রহণ হয় তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি বিজারণ।
তোমরা যারা এখনো একটু একটু ভুল করছো তারা নিজেদেরকে একটু সংশোধন করে নাও যে ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে আমরা আসলে জারণ বলি না, আমরা বলি বিজারণ। তার মানে ক্যাথোডে আমার বিজারণ হয়, তাই ক্যাথোডকে বিজারণ তড়িৎদ্বারও বলা হয়। আবার অন্যদিকে আমার হাইড্রোক্সিল আয়ন চলে যাচ্ছে অ্যানোডের দিকে। 4টা হাইড্রোক্সিল আয়ন 4টা ইলেকট্রন দান করে উৎপন্ন করে পানি এবং হাইড্রোজেন গ্যাস। যেহেতু এই ক্ষেত্রে ইলেকট্রনের দান ঘটতেছে, তার মানে এই প্রক্রিয়াটি আসলে কি? এই প্রক্রিয়াটি হচ্ছে একটি জারণ প্রক্রিয়া। সুতরাং অ্যানোডে আমার জারণ হয় এবং অ্যানোডকে তাই বলা হয় জারণ তড়িৎদ্বার। সুতরাং আমরা দেখলাম অ্যানোড কোনটা, ক্যাথোড কোনটা। যেখানে ক্যাটায়ন যায় সেটা হচ্ছে ক্যাথোড, যেটাকে অ্যানায়ন যায় সেটা হচ্ছে অ্যানোড। আবার ইলেকট্রনীয় পদ্ধতিতেও আমরা দেখার চেষ্টা করলাম যে অ্যানোড এবং ক্যাথোড আসলে কি। ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হয়, তাই ক্যাথোডকে বলা হয় বিজারণ তড়িৎদ্বার। অ্যানোডে ইলেকট্রনের ত্যাগ ঘটে, তাই অ্যানোডকে বলা হয় জারণ তড়িৎদ্বার। সো এটি হচ্ছে ইলেকট্রনীয় পদ্ধতিতে অ্যানোড এবং ক্যাথোডের সংজ্ঞা। যেই তড়িৎদ্বারে জারণ হয় সেটি হচ্ছে অ্যানোড, যেই তড়িৎদ্বারে বিজারণ হয় সেটি হচ্ছে আমাদের ক্যাথোড। আশা করি তোমরা সবাই তড়িৎ বিশ্লেষণ কোষ কি এবং তড়িৎদ্বার কি, অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বার কি, সবাই তোমরা বুঝতে পেরেছো। আশা করি এরপর থেকে তোমাদের এই বিষয়গুলো আর ভুল হবে না। এই বিষয়গুলোই, এই সিম্পল বিষয়গুলোই আমাদের ভর্তি পরীক্ষায় অনেকবার আসে। সুতরাং আশা করি এই বিষয়গুলো তোমাদের আর ভুল হবে না। সুতরাং আমরা দেখলাম তড়িৎ বিশ্লেষণ কোষ এবং তড়িৎদ্বার। এবং যখনই তড়িৎ বিশ্লেষণ নিয়ে কথা হয় তখনই আমাদের চলে আসে ফ্যারাডের বিভিন্ন সূত্র, তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের সূত্র। আমাদের ফ্যারাডের প্রথম সূত্র আসলে কি আমরা সবাই জানি, তবু আমি খুব তাড়াতাড়ি এই বিষয়টি তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। ফ্যারাডের প্রথম সূত্রে বলা হয়েছে, যখনই কোনো দ্রবণে বা গলিত অবস্থায় কোনো তড়িৎ বিশেষ্য পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করা হয়, তখন যে পরিমাণ কোনো নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ চালনা করার ফলে যে পরিমাণ পদার্থ ক্যাথোডে জমা হয় বা অ্যানোড থেকে ক্ষয়প্রাপ্ত হয় তা ওই বিদ্যুতের সমানুপাতিক। অর্থাৎ অ্যানোড থেকে যে পরিমাণ পদার্থ ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হচ্ছে তা ওই চার্জের, অর্থাৎ যে পরিমাণ চার্জ প্রবাহ করা হয়েছে তার সমানুপাতিক। এখন আমরা তাহলে বুঝতে পারি W is proportional to Q, যেখানে Q হচ্ছে আমার বিদ্যুৎ বা চার্জ, প্রবাহিত চার্জ। এখন আমরা যদি সমানুপাতিক চিহ্নটি উঠিয়ে নিতে চাই তাহলে আমি লিখব W equals to একটি কনস্ট্যান্ট ইনটু Q। এই কনস্ট্যান্টটি হচ্ছে আমাদের Z। তোমাদের কাছে আমার প্রশ্ন, Z কি? Z দ্বারা আমরা আসলে কি বুঝাচ্ছি? তোমরা সবাই আবারও তোমরা যারা যারা জানো তারা কমেন্ট সেকশনে কমেন্ট করো Z দ্বারা আমরা আসলে কি বুঝি। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো যে Z দ্বারা আমরা আসলে এখানে কি বুঝি, অর্থাৎ এই ধ্রুবকটি আসলে কি। নিশ্চয়ই তোমরা সবাই জানো যে Z দ্বারা আমরা আসলে কি বুঝাই। Z হচ্ছে এখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জান্নাতুল ফেরদাউস সুম্পা, সাইফুল সাইফ, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। এখানে হচ্ছে Z দ্বারা আমরা বুঝাই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সুতরাং W equals to Z times Q। আমরা যদি আরো ভাঙি তাহলে W will be equals to Z into I into T, কারণ আমরা জানি I বা বিদ্যুৎ প্রবাহ ইকুয়ালস টু একক সময় কোন পরিবাহী একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ I। সুতরাং I equals to Q divided by T বা Q equals to IT। তাই এখানে আমি Q এর জায়গায় IT বসিয়েছি, অর্থাৎ Z equals to W equals to ZIT। সুতরাং কোন পদার্থের যদি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমার জানা থাকে, তড়িৎ প্রবাহ জানা থাকে এবং কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হচ্ছে তা যদি আমাদের জানা থাকে, তাহলে সেটি হচ্ছে এই তিনের গুণফলই হচ্ছে আমার ক্যাথোডে কি পরিমাণ পদার্থ জমা হলো সেই পরিমাণ, অর্থাৎ W equals to ZIT। সুতরাং
এই তিনটি ভ্যালু যদি দেওয়া থাকে খুব সহজেই আমরা ক্যাথোডে কি পরিমাণ পদার্থ জমা হচ্ছে সেই পদার্থের পরিমাণ আমরা বের করতে পারি। এরপর আমরা চলে যাব ফ্যারাডের দ্বিতীয় সূত্রে। কিন্তু আমরা একটু আগে যেই টার্মটি জানলাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, সেই বিষয়টি নিয়ে চলো একটু আলোচনা করি। অর্থাৎ আমরা যারা এখনো বুঝি না তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যাঙ্ক কি, সেই বিষয়টি আমরা বোঝার চেষ্টা করি। নুরুল হাসনাত, তুমি অলরেডি প্রশ্ন করেছো তুল্যাঙ্ক কি। আসো আমরা এখনই বুঝে নেই যে তুল্যাঙ্ক আসলে কি। রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এই দুইটি টার্ম দ্বারা আমরা আসলে কি বুঝি। নিশ্চয়ই তোমরা জানো 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম্ব। অর্থাৎ 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম্ব। এই 96,500 কুলম্বকে আমরা বিজ্ঞানী ফ্যারাডের নাম অনুসারে বলি 1 ফ্যারাডে, যাকে আমরা সংক্ষেপে লিখি 1F। এখানে এফ দ্বারা অন্য কিছু বোঝানো হচ্ছে না, এখানে এফ দ্বারা আসলে ফ্যারাডে বোঝানো হচ্ছে। সুতরাং 1 ফ্যারাডে আর 96,500 কুলম্ব চার্জ আসলে একই জিনিস। এখন আমি তাহলে বুঝলাম যে 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম্ব। এখন আমি পাশেই একটি তড়িৎ বিশ্লেষণ কোষ দেখিয়েছি, যেখানে আমার একটি ব্যাটারি দেয়া আছে এবং এখানে জিঙ্ক তড়িৎদ্বার দেয়া আছে। এখানে অ্যানোড এবং ক্যাথোড দেয়া আছে জিঙ্ক তড়িৎদ্বার, এবং এখানে আমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে জিঙ্ক সালফেট। তাহলে জিঙ্ক আমার কোথায় গিয়ে আকৃষ্ট হবে? আকৃষ্ট হবে হচ্ছে আমাদের ক্যাথোডে। আমাদের ক্যাটায়নটি ক্যাথোডে চলে যাবে, ক্যাথোডে গিয়ে সে 2টি ইলেকট্রন গ্রহণ করবে এবং উৎপন্ন করবে জিঙ্ক। অর্থাৎ এই সলিড জিঙ্ক ক্যাথোডের গায়ে জমা হবে। এখন দ্রবণ থেকে জিঙ্ক আয়ন আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জিঙ্ক আয়নকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য যে কাজটি হবে, এই অ্যানোড জিঙ্ক সে আবার 2টি ইলেকট্রন দান করবে। আমরা একটু আগেই জানলাম অ্যানোড আসলে জারণ তড়িৎদ্বার। সুতরাং অ্যানোডে জারণ ঘটবে এবং উৎপন্ন হবে জিঙ্ক 2+ আয়ন, যা আমার সলিউশনে চলে যাবে। তার মানে আমি যদি এখানে দেখি ক্যাথোডে বিজারণ হচ্ছে, অ্যানোডে জারণ হচ্ছে। অর্থাৎ অ্যানোড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে আর ক্যাথোড আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এখন আমি যদি তোমাদেরকে বলি যে 1 মোল জিঙ্ক জমা করতে, 1 মোল জিঙ্ক ক্যাথোডে জমা হতে কত মোল ইলেকট্রন প্রয়োজন? আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি 1 মোল জিঙ্ক ক্যাথোডে জমা হতে কত মোল ইলেকট্রন প্রয়োজন, তাহলে তার উত্তর আসলে কত হবে? তোমরা তোমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমাকে যে কত মোল ইলেকট্রন প্রয়োজন 1 মোল জিঙ্ক ক্যাথোডে জমা করতে। কত মোল ইলেকট্রন প্রয়োজন তা তোমরা সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমাকে যে 1 মোল জিঙ্ক বা 65.4 গ্রাম জিঙ্ক ক্যাথোডে জমা করতে কত মোল ইলেকট্রন প্রয়োজন। অলরেডি তোমরা আনসার করতে শুরু করেছো যে আসলে আমার 2 মোল ইলেকট্রন প্রয়োজন। অর্থাৎ 1 মোল জিঙ্ক জমা করতে আমার প্রয়োজন 2 মোল ইলেকট্রন। আবার 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে 1 মোল জিঙ্ক জমা করতে আমার কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? আমার হচ্ছে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। অর্থাৎ আমি তাহলে বলতে পারি আমার 1 মোল জিঙ্ক বা 65.4 গ্রাম জিঙ্ক ক্যাথোডে জমা হতে আমার 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। এই কনসেপ্টটি আমার প্রয়োজন হবে যখন আমি বুঝতে যাব রাসায়নিক তুল্যাঙ্ক বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো যে এখানে আমার 1 মোল জিঙ্ক জমা করতে আমার প্রয়োজন 2 ফ্যারাডে বিদ্যুৎ। এখন আমি যদি এই কনসেপ্টটি ব্যবহার করে রাসায়নিক তুল্যাঙ্ক বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে যাই, তাহলে আমি কিভাবে বের করব? একটু আগে আমি দেখলাম যে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন 65.4 গ্রাম জিঙ্ক জমা হতে। তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন কত গ্রাম জিঙ্ক জমা হতে? সেই পরিমাণটি হচ্ছে 65.4 ডিভাইডেড বাই 2 গ্রাম জিঙ্ক। 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত হলে ক্যাথোডে যে পরিমাণ ধাতু জমা হয় সেই পরিমাণটিকেই বলা হয় আমার রাসায়নিক তুল্যাঙ্ক, যাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। সুতরাং আমি আবারও বলছি 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত হলে
ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হয় সেই পরিমাণ পদার্থকেই বলা হয় ওই তড়িৎদ্বারের রাসায়নিক তুল্যাঙ্ক, যাকে আমরা প্রকাশ করি ই দ্বারা। তাহলে ই ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু হচ্ছে ওই ধাতুর আণবিক ভর ডিভাইডেড বাই যত মোল ইলেকট্রন আমার আদান প্রদান প্রয়োজন, অর্থাৎ এন। সুতরাং আমি বলতে পারি ই ইকুয়ালস টু রাসায়নিক তুল্যাঙ্ক ইকুয়ালস টু আণবিক ভর ডিভাইডেড বাই এন। আমি আবারও রিপিট করছি যে বিষয়টি, যে রাসায়নিক তুল্যাঙ্ক দ্বারা আমি আসলে কি বুঝি। 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন এত গ্রাম জিঙ্ক জমা হতে, তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন কত গ্রাম জিঙ্ক জমা হতে, সেই পরিমাণটি হচ্ছে আমার জিঙ্কের রাসায়নিক তুল্যাঙ্ক। অর্থাৎ 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত হলে যত গ্রাম জিঙ্ক আমার ক্যাথোডে জমা হয় সেই পরিমাণ পদার্থকে বলা হয় জিঙ্কের রাসায়নিক তুল্যাঙ্ক। এবং এখান থেকে আমি সূত্র টানলাম ই ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই এন। এম কি? এম হচ্ছে আমার পারমাণবিক ভর বা আণবিক ভর বলতে পারি, আর এন হচ্ছে যত মোল ইলেকট্রন আদান প্রদান হচ্ছে এই পরিমাণ ধাতু জমা হতে। ঠিক একইভাবে আমি যদি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে চাই তাহলে সেটি কি হবে? 1 ফ্যারাডে বিদ্যুৎ ইকুয়ালস টু 96,500 কুলম্ব বিদ্যুৎ। সুতরাং আমি বলতে পারি 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন 65.4 ডিভাইডেড বাই 2 গ্রাম জিঙ্ক জমা হতে। তাহলে 1 কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন কত গ্রাম জিঙ্ক জমা হতে? 65.4 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500 গ্রাম জিঙ্ক। এই পরিমাণটি হচ্ছে জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই পরিমাণ পদার্থই হচ্ছে জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যাকে আমরা প্রকাশ করি জেড দ্বারা। সুতরাং 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হলে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হয় বা অ্যানোড থেকে যে পরিমাণ পদার্থ ক্ষয়প্রাপ্ত হয় সেটি হচ্ছে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড। তাহলে আমি বলতে পারি জেড ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই এন ইন্টু 96,500। অর্থাৎ তাহলে যে কথাটি আমি বললাম, আমি বলতে পারি ই ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই এন এবং জেড ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই এন টাইমস 96,500। এইভাবে এই দুটো সূত্র ব্যবহার করে আমি যে কোনো পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারি। সুতরাং আশা করি সবাই বুঝতে পেরেছো রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আসলে কি, এবং তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে ই ইকুয়ালস টু জেড টাইমস 96,500। অর্থাৎ কোন পদার্থের রাসায়নিক তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা 96,500 দ্বারা গুণ করলেই পেয়ে যাব তার রাসায়নিক তুল্যাঙ্ক। সুতরাং আশা করি তোমরা এই দুটি টার্ম এবং তাদের মধ্যকার যে ইন্টার কনভার্সন তা খুব সহজেই বের করতে পারবে। খুবই সোজা প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট আমার পরীক্ষায় আসার জন্য। সুতরাং আশা করি সবাই তোমরা আসলে বুঝতে পেরেছো। তোমাদের মধ্যে একজন প্রশ্ন করেছো জেড এর একক কি? জেড এর একক কি? তুমি যদি একটু চিন্তা করো, আমি এখানে যদি দেখি এম এর একক হচ্ছে গ্রাম এবং হচ্ছে আমার কত মোল ইলেকট্রন আদান প্রদান করতেছে। সুতরাং আমি তাহলে বলতে পারি পার মোল ইলেকট্রন, আমি বলতে পারি গ্রাম পার মোল ইলেকট্রন। আর এই ক্ষেত্রে এখানে গ্রাম, এখানে আমার কত মোল ইলেকট্রন আদান প্রদান করছে তা বোঝানো হচ্ছে, এবং এত হচ্ছে 96,500 কুলম্ব। তাহলে জেড এর একক আসলে পার কুলম্ব। সুতরাং আমরা এভাবে জেড এবং ই এর এককও বের করতে পারি। জাস্ট সূত্র দিলেই আমরা জেড এবং ই এর একক বের করতে পারি। সুতরাং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আসলে কত। বললাম, এখন তোমাদের কাছে আমার কিছু খুব সোজা কিছু প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে এক মোল সিলভার জমা করতে চাই, তাহলে
কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? এটি হচ্ছে আমার প্রশ্ন নাম্বার 1। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি তড়িৎ অক্সিজেন জমা করতে চাই তাহলে সেখানে আমার কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? তোমরা সবাই এই বিষয়টি তোমাদের কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও যে 1 মোল সিলভার জমা করতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, বা 1 মোল অক্সিজেন উৎপন্ন করতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, তা তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমরা এখনই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে 1 মোল সিলভার জমা হতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, এবং তোমরা অলরেডি আনসার করতে শুরু করেছো যে যে আমার 1 মোল সিলভার জমা করতে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। এক্স্যাক্টলি তোমরা কারেক্ট আনসার দিয়েছো। কারণ কি, আমার সিলভার আয়ন 1 মোল ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতু উৎপন্ন করে, 1 মোল সিলভার ধাতু উৎপন্ন করে। সুতরাং এখানে আমার 1 মোল ইলেকট্রন প্রয়োজন হচ্ছে, এবং আমরা জানি 1 মোল ইলেকট্রন ইকুয়ালস টু 1 ফ্যারাডে বিদ্যুৎ। সুতরাং 1 মোল সিলভার জমা করতে আমার 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু তোমাদের একটু ভুল হচ্ছে, অক্সিজেন 1 মোল উৎপন্ন করতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? তোমরা যদি একটু খেয়াল করে থাকো, আমি ক্লাসের একেবারে শুরুতেই যখন পানিকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করেছিলাম, তখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে 4টি হাইড্রোক্সিল আয়ন 4 মোল ইলেকট্রন দান করে এবং উৎপন্ন করে 2 মোল পানি এবং 1 মোল অক্সিজেন। তার মানে তোমরা একটু খেয়াল করো, যদি যে 1 মোল অক্সিজেন এখানে আমার উৎপন্ন করতে 4 মোল ইলেকট্রন আমার ত্যাগ করতে হচ্ছে। সুতরাং আমি তাহলে বলতে পারি, যেহেতু 4 মোল ইলেকট্রন আমার এখানে ত্যাগ করতে হচ্ছে, 1 মোল অক্সিজেন উৎপন্ন হলে আমার বিদ্যুৎ উৎপন্ন হবে আসলে 4 ফ্যারাডে। সো উত্তরটা আসলে 2 ফ্যারাডে না, উত্তরটা হচ্ছে 4 ফ্যারাডে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমার সিলভার 1 মোল উৎপন্ন করতে প্রয়োজন 1 ফ্যারাডে, এবং যখন আমার অক্সিজেন 1 মোল উৎপন্ন হবে তখন আমার যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে তা হচ্ছে 4 ফ্যারাডে। এটা 2 ফ্যারাডে না, এটা হচ্ছে 4 ফ্যারাডে। কারণ এই ক্ষেত্রে আমার 1 মোল অক্সিজেন উৎপন্ন করতে 4 মোল ইলেকট্রন প্রয়োজন। সাকিনুর জয়, তুমি সঠিক অ্যান্সার দিয়েছো। সম্রাট, তুমিও সঠিক অ্যান্সার দিয়েছো, তোমাদেরকে অভিনন্দন। তোমরা সবাই এখন আশা করি তোমরা পারবে যে আমাদের কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন কত মোল পদার্থ উৎপন্ন করতে, বা 1 মোল কোন পদার্থ উৎপন্ন করতে আমার কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। আশা করি তোমরা সবাই এখন থেকে বের করতে পারবে। এখন আসো আমরা লাস্ট আমাদের তড়িৎ বিশ্লেষণ নিয়ে আমরা লাস্ট আমাদের টপিকটি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ফ্যারাডের দ্বিতীয় সূত্রে কথাটি খুবই সিম্পল। কিরকম? যদি একাধিক তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে একই পরিমাণ বিদ্যুৎ চালনা করা হয়, অর্থাৎ 2 এর ক্ষেত্রে আমার বিদ্যুতের পরিমাণ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এই তড়িৎ বিশ্লেষণ কোষে যেই পরিমাণ পদার্থ জমা হবে এবং এই তড়িৎ বিশ্লেষণ কোষে যে পরিমাণ পদার্থ জমা হবে তা তাদের নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। আমি আবারও বলছি, যদি একাধিক তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ চালনা করা হয়, তাহলে তাদের নিজ নিজ তড়িৎদ্বারে যে পরিমাণ পদার্থ জমা হবে তা তাদের নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। অর্থাৎ আমি এখানে বলতে পারি W/E ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে আমি যেহেতু এখানে জিঙ্ক তড়িৎদ্বার এবং জিঙ্ক সালফেট এবং কপার সালফেট নিয়েছি, তাই আমি বলতে পারি W of zinc divided by E of zinc equals to W of copper divided by E of copper। অর্থাৎ আমি যদি এখানে জিঙ্কের যে পরিমাণ পদার্থ জমা হলো তাকে যদি জিঙ্কের রাসায়নিক তুল্যাঙ্ক দ্বারা ভাগ করি, দ্যাট উইল বি ইকুয়ালস টু
কপার তড়িৎদ্বারে যতটুকু কপার জমা হবে ডিভাইডেড বাই আমার কপারের রাসায়নিক তুল্যাঙ্ক। আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি যে আসলে কিভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে। আমরা একটু আগে ই ক্যালকুলেট করা শিখেছি। আমার কোনো প্রশ্নে দেয়া হলো যে এই তড়িৎদ্বার এবং এই তড়িৎদ্বারে একই পরিমাণ বিদ্যুৎ পরিবহন করা হলো, যেখানে জিঙ্কের রাসায়নিক তুল্যাঙ্ক আমি বের করতে পারি, কপারের রাসায়নিক তুল্যাঙ্ক আমি বের করতে পারি, এবং আমাকে কপার কত পরিমাণ জমা হয়েছে তাও দেয়া হয়েছে। আমাকে প্রশ্নে বলা হয়েছে যে আসলে জিঙ্ক তড়িৎদ্বারে কতটুকু জিঙ্ক জমা হবে, অর্থাৎ এখানে তিনটি ভ্যালু তুমি জানো, তোমাকে 4 নাম্বারটার ভ্যালু বের করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে জাস্ট জিঙ্কের রাসায়নিক তুল্যাঙ্ক, কপারের রাসায়নিক তুল্যাঙ্ক এবং প্রশ্নে কপার কত পরিমাণ জমা হলো তা বসিয়েই তুমি বের করে ফেলতে পারবে যে তড়িৎদ্বারে জিঙ্ক তড়িৎদ্বারে কতটুকু জিঙ্ক জমা হবে। এবং তোমাদের জাস্ট বোঝার জন্য আমি তোমাদেরকে জিঙ্কের রাসায়নিক তুল্যাঙ্ক এবং কপারের রাসায়নিক তুল্যাঙ্ক জাস্ট বের করে দিই। জিঙ্কের আণবিক ভর হচ্ছে 65.4 এবং আমি ভাগ করব যত মোল ইলেকট্রন প্রয়োজন 1 মোল জিঙ্ক জমা করতে, তা হচ্ছে 2। সুতরাং ই অফ জিঙ্ক ইকুয়ালস টু এত, এবং ই অফ কপার হচ্ছে 63.5 ডিভাইডেড বাই 2। সুতরাং আমি জাস্ট এই দুইটা ভ্যালু বের করব, প্রশ্নে প্রদত্ত কপারের পরিমাণ বসাবো, আমি বের করে ফেলবো আমার জিঙ্ক কতটুকু উৎপন্ন হবে জিঙ্ক তড়িৎদ্বারে তা। সুতরাং এটি হচ্ছে আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র, W is proportional to E। এবং এইভাবে আমরা পরীক্ষায় প্রশ্ন আসলে খুব সহজেই আমরা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারি। সুতরাং এতটুকুই ছিল আমার তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট যে টপিক, তা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। আসো আমরা তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে একটু আলোচনা করি। যখন আমরা তড়িৎ রাসায়নিক কোষ বলছি, এখানে একটি তড়িৎ রাসায়নিক কোষের কথা আমি এখানে দেখিয়েছি। এখানে তড়িৎ রাসায়নিক কোষের কাজ ঠিক উল্টো, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কোষ যে কাজ করে তড়িৎ রাসায়নিক কোষের কাজ ঠিক উল্টো। আমরা আগেই দেখেছি যে তড়িৎ বিশ্লেষক কোষের কাজ হচ্ছে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা, এবং যেহেতু আমরা জানি যে শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হতে পারে, সুতরাং আমরা জানি নিশ্চয়ই রাসায়নিক শক্তিকেও তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যাবে, এবং সেটি হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ। সুতরাং তড়িৎ রাসায়নিক কোষের কাজ হচ্ছে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা। সুতরাং এখানে আমি রাসায়নিক বিক্রিয়া ঘটাবো এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমি তড়িৎ খুঁজে পাবো। এই তড়িৎ রাসায়নিক কোষে আমি এখানে উল্টো ইউ আকৃতির একটি নল এঁকেছি। তোমরা সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও, করে আমাকে জানিয়ে দাও এই উল্টো ইউ শেপের এই বস্তুটি আসলে এখানে কি। তোমরা সবাই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে উল্টো ইউ আকৃতির এই যে বস্তুটি এটি আসলে কি। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যে আমাদের এই ক্লাসটি শুরু হয়ে গিয়েছে, তারা যেন এখন এসে আমাদের এই ক্লাসটি জয়েন করতে পারে। তাই তোমরা নিজ নিজ প্রোফাইল থেকে এই ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও। ইফতেখার কবির জুনায়েদ, সাইফুল সাহেব, তোমরা সঠিক উত্তর দিয়েছো যে এই লাল রঙের যে আমি এঁকেছি উল্টো ইউ শেপের একটি বস্তু, সেটি হচ্ছে আমার সল্ট ব্রিজ বা লবণ সেতু। আমরা যখন তড়িৎ রাসায়নিক কোষ লিখি তখন আমাদের দুটি অর্ধকোষ থাকে, অর্থাৎ এটি একটি অর্ধকোষ, এটি একটা অর্ধকোষ, এবং অর্ধকোষে থাকে হচ্ছে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং একটি তড়িৎদ্বার। সুতরাং একটি তড়িৎদ্বার এবং একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে আমার গঠিত হয় একটি অর্ধকোষ, এবং দুইটি অর্ধকোষ নিয়ে আমার গঠিত হয় একটি তড়িৎ রাসায়নিক কোষ। এখন আমার তড়িৎ রাসায়নিক কোষে কোনো ব্যাটারি নাই, এখানে কোনো ব্যাটারি নাই। কেন ব্যাটারি নাই? কারণ এখানে তো তড়িৎ শক্তি দিতে চাচ্ছি না, বরং তড়িৎ শক্তি উৎপন্ন করতে চাচ্ছি। সুতরাং এখানে আমার কোনো ব্যাটারি থাকবে না, এখানে আমি কেমিক্যাল রিঅ্যাকশন ঘটাবো এবং তার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করতে চাইবো। তাই তড়িৎ রাসায়নিক কোষে কোনো ব্যাটারি থাকে না। তোমরা যদি চিত্রটা আরেকবার একটু খেয়াল করো, এখানে কোনো ব্যাটারি আঁকা হয় নাই। এখন আমি কিভাবে বুঝবো এই তড়িৎদ্বার এবং এই তড়িৎদ্বারের মধ্যে কে অ্যানোড কে ক্যাথোড, এটি আমি আসলে কিভাবে বুঝবো? এটি বোঝার জন্য আমার যেটি প্রয়োজন
সেটি হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। নিশ্চয়ই তোমরা সবাই এই সিরিজটি সম্পর্কে সবাই পরিচিত। এটিকে বলা হয় ধাতুর সক্রিয়তা সিরিজ। এই সিরিজে আমার লিথিয়াম থেকে শুরু করে আস্তে আস্তে সিলভার পর্যন্ত এসেছে এবং সবার উপরে যে আছে লিথিয়াম সে হচ্ছে সবচেয়ে সক্রিয় এবং নিচে যে আছে সিলভার সেই সবচেয়ে কম সক্রিয়। আমি যতই এই সক্রিয়তা সিরিজের নিচের থেকে উপরের দিকে যাই ততই তাদের জারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং যতই উপর থেকে নিচের দিকে আসি তাদের বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ আমি আরেকবার বলছি, যতই আমি নিচ থেকে উপরে যাব তাদের জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থাৎ তারা ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হতে চায়। আর যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই তারা বিজারিত হতে চায়, তাদের বিজারণ ক্ষমতাটা বৃদ্ধি পায়, অর্থাৎ তারা ইলেকট্রন গ্রহণ করতে চায় আর উপরের তারা ইলেকট্রন দান করতে চায়। এই সক্রিয়তা সিরিজে হাইড্রোজেন খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ আমরা যখন এই সক্রিয়তা সিরিজ দেখি যতই উপরে যাব তাদের সক্রিয়তা বেশি, যতই কম যাব তাদের সক্রিয়তা কম। এবং আমরা যখন তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে কাজ করব তখন আমাদের আরেকটি জিনিস জানা প্রয়োজন, সেটি হচ্ছে বিভিন্ন বিজারণ তড়িৎ বিভব, বিজারণ তড়িৎদ্বার বিভব। আমার যখন বিজারণ তড়িৎদ্বার বিভব বের করতে হবে তখন ডেফিনেটলি আমার একটা স্ট্যান্ডার্ড প্রয়োজন, আমাদের একটি স্ট্যান্ডার্ড প্রয়োজন, যে স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করে আমরা বাকি ধাতুগুলোর বিজারণ তড়িৎদ্বার বিভব বের করব। সেই স্ট্যান্ডার্ডটি হচ্ছে আমাদের হাইড্রোজেন। হাইড্রোজেনের বিজারণ তড়িৎদ্বার বিভব ধরা হয় 0.0 ভোল্ট। ফলে আমার হাইড্রোজেন থেকে যারা উপরে, যাদের জারণ ক্ষমতা বেশি বা যারা জারিত হতে চায় তাদের বিজারণ তড়িৎদ্বার বিভব হয় উপরের দিকে ঋণাত্মক। এবং আমরা নিশ্চয়ই একটু আগে বললাম যে নিচের দিকে যারা আছে তাদের বিজারণ ক্ষমতা বেশি বা তারা বিজারিত হতে চায়, ইলেকট্রন গ্রহণ করতে চায়, তাই হাইড্রোজেন থেকে যতই নিচের দিকে আমরা যাই তাদের বিজারণ তড়িৎদ্বার বিভব হয় ধনাত্মক। সুতরাং উপরের দিকে যারা আছে হাইড্রোজেনের তাদের বিজারণ তড়িৎদ্বার বিভব ঋণাত্মক এবং যারা নিচের দিকে আছে তাদের বিজারণ তড়িৎদ্বার বিভব ধনাত্মক। সুতরাং আমার এই জিনিসটি জানা প্রয়োজন, কার জারণ ক্ষমতা বেশি, কার বিজারণ ক্ষমতা বেশি। আমরা একটু আগে যে কোষটি নিয়ে দেখলাম কোষটি ছিল জিঙ্ক সালফেট এবং কপার সালফেট সংক্রান্ত। এখন আমরা যদি ধাতুর সক্রিয়তা সিরিজটি আরেকবার একটু দেখি তাহলে কে আমার উপরে আছে? আমার উপরে আছে জিঙ্ক এবং নিচে আছে কপার। সুতরাং কার জারণ ক্ষমতা বেশি? জিঙ্ক এবং কপারের মধ্যে কার জারণ ক্ষমতা বেশি? কে জারিত হতে চায়? তোমরা কমেন্ট সেকশনে আমাকে আবারও জানিয়ে দাও কমেন্ট করে যে জিঙ্ক এবং কপারের মধ্যে আসলে কার জারণ ক্ষমতা বেশি, জিঙ্কের নাকি কপারের? তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও জিঙ্ক এবং কপারের মধ্যে আসলে কার জারণ ক্ষমতা বেশি, জিঙ্কের নাকি কপারের? সাইফুল সাহেব, তুমি ঠিক সঠিক উত্তর দিয়েছো যে কপারের বিজারণ বিভব বেশি, বা অন্যভাবে বলতে গেলে জিঙ্কের জারণ বিভব বেশি, অর্থাৎ জিঙ্ক জারিত হতে চায়। এবং আমরা একটু আগেই পড়াশোনা করে এসেছি যে আমার জারণ হয় যে তড়িৎদ্বারে সেটি হচ্ছে আমাদের অ্যানোড। সুতরাং এই ক্ষেত্রে আমার জিঙ্ক তড়িৎদ্বার হচ্ছে আমার অ্যানোড। আর যেহেতু কপার এখানে বিজারিত হতে চায় এবং আমরা পড়ে এসেছি যে তড়িৎদ্বারে বিজারণ হয় সেটি হচ্ছে আমাদের ক্যাথোড, সুতরাং এই ক্ষেত্রে আমার কপার তড়িৎদ্বারটি হচ্ছে আমাদের ক্যাথোড। এখানে আমার জিঙ্ক দুইটি ইলেকট্রন দান করে, উৎপন্ন করে জিঙ্ক 2+ আয়ন। সুতরাং এখানে আমার ইলেকট্রন জমা হতে থাকে, এখানে আমার ইলেকট্রন জমা হতে থাকে। সুতরাং এই ক্ষেত্রে অ্যানোডটি হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত। এই ইলেকট্রনগুলো এই তার হয়ে আস্তে আস্তে যেতে থাকে। যখনই এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায় তখন গ্যালভানোমিটারের কাঁটায় বিক্ষেপ দেখা যায় এবং আস্তে আস্তে এই ক্যাথোডে গিয়ে জমা হয়। এই ক্যাথোডে কপার তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হয়, কপার দুইটি ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ বিজারণ হয়। এবং যেহেতু এখান থেকে ইলেকট্রন আস্তে আস্তে দ্রবণে চলে আসতেছে, কপার ইলেকট্রন যেহেতু গ্রহণ করতেছে, সুতরাং এখানে তখন ইলেকট্রন ঘাটতি দেখা যায়, তাই এই তড়িৎদ্বারের চার্জ হয় ধনাত্মক। সুতরাং এই ক্ষেত্রে আমাদের অ্যানোডের চার্জ হচ্ছে ঋণাত্মক, ক্যাথোডের চার্জ হচ্ছে ধনাত্মক। সুতরাং এই হচ্ছে আমাদের
তড়িৎ রাসায়নিক কোষ, এবং এটি হচ্ছে আমাদের অ্যানোড, এটি হচ্ছে আমাদের ক্যাথোড, এবং অ্যানোড হচ্ছে জারণ তড়িৎদ্বার, কারণ এখানে জারণ হচ্ছে, ক্যাথোড হচ্ছে আমাদের বিজারণ তড়িৎদ্বার, এখানে আমাদের বিজারণ হচ্ছে। সুতরাং এটি হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা সবাই এবার বুঝতে পেরেছো কিভাবে আমরা একটি তড়িৎ রাসায়নিক কোষ আঁকি এবং সেই ক্ষেত্রে কে অ্যানোড কে ক্যাথোড কিভাবে আমরা বুঝতে পারবো। সুতরাং আমাদের এখানে আমরা দেখলাম আমাদের তড়িৎ রাসায়নিক কোষ। এখন যে কথাটি আমি বললাম যে আমাদের অঙ্ক করার সময় বিভিন্ন বিজারণ তড়িৎদ্বার বিভব দেয়া থাকে এবং সেখান থেকে আমাদের অঙ্ক করতে হয়, তা আমরা কিভাবে আসলে অঙ্ক করব তা আসলে আমরা দেখার চেষ্টা করি। আমাদের প্রশ্নে অনেক সময় এরকম ভাবে দেয়া থাকে, এই জিনিসটার মানে কি, অর্থাৎ এই জিনিসটার আসলে দ্বারা কি বোঝানো হচ্ছে। তোমরা একটু খেয়াল করো, এখানে দেখানো হয়েছে ই নট সেল ইকুয়ালস জিঙ্ক 2+ থেকে জিঙ্ক এর তড়িৎদ্বার বিভব দেওয়া হয়েছে -0.76 ভোল্ট। এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা বোঝানো হচ্ছে প্রথমে যেটি আছে সেটি উৎপন্ন করছে, পরে যেটি লেখা আছে তা, অর্থাৎ জিঙ্ক 2+ বিক্রিয়া করে জিঙ্ক উৎপন্ন করছে। কিভাবে জিঙ্ক 2+ জিঙ্ক উৎপন্ন করবে? এটি ক্ষেত্রে আমার বিজারণ হচ্ছে, এটি হচ্ছে জিঙ্কের বিজারণ তড়িৎদ্বার বিভব। এখানে জিঙ্কের বিজারণ তড়িৎদ্বার বিভব আমার দেয়া আছে -0.76। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, জিঙ্কের জারণ তড়িৎদ্বার বিভব আসলে কত হবে? অর্থাৎ ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+ সেটি আসলে কত হবে তা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+ অর্থাৎ জিঙ্কের জারণ তড়িৎদ্বার বিভব কত হবে। তোমরা সবাই সঠিক আনসার দিচ্ছ, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন যে তোমরা আসলেই জানো যে যখন আমরা বিজারণ তড়িৎদ্বার বিভব লিখি সেটি যখন হয় ঋণাত্মক চিহ্নযুক্ত, যখন আমরা জারণ তড়িৎদ্বার বিভব লিখবো তার ভ্যালু সেম থাকবে, শুধুমাত্র চিহ্ন পাল্টিয়ে যাবে, অর্থাৎ এখানে হবে +0.76 ভোল্ট। ঠিক একইভাবে আমি যদি কপারের বিজারণ তড়িৎদ্বার বিভব লিখি +0.34 ভোল্ট, তাহলে কপারের জারণ তড়িৎদ্বার বিভব কত হবে? তোমরা আবার আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে এই ক্ষেত্রে আমার কপারের জারণ তড়িৎদ্বার বিভব কত হবে। ধন্যবাদ সাইফুল সাহেব, তোমাকে নিশ্চয়ই সাইফুল সাহেব সহ তোমরা সবাই জানো যে এখানে আবারও আমার ভ্যালু সেম থাকবে, সুতরাং শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে আমার জারণ তড়িৎদ্বার বিভব হবে -0.34 ভোল্ট। সুতরাং আমরা দেখলাম আমাদের প্রশ্নে যেভাবেই দেয়া থাকুক না কেন আমরা কিভাবে বিজারণ তড়িৎদ্বার বিভব থেকে জারণ তড়িৎদ্বার বিভব লিখতে পারি, বা উল্টো ভাবে আমরা যদি চাই জারণ তড়িৎদ্বার বিভব থেকে কিভাবে আমরা বিজারণ তড়িৎদ্বার বিভব লিখতে পারি, তা আমরা সবাই বোঝার চেষ্টা করলাম। এখন আসো আমরা অঙ্কে চলে যাই এবং আমরা কিভাবে অঙ্ক করব তা বোঝার চেষ্টা করি। আমাদের স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া আমরা নিশ্চয়ই সূত্রটা জানি যে ই নট সেল ইকুয়ালস টু ই নট অ্যানোডের অক্সিডেশন প্লাস ক্যাথোডের রিডাকশন, অর্থাৎ আমরা জারণ অ্যানোডের জারণ তড়িৎদ্বার বিভব এবং ক্যাথোডের বিজারণ তড়িৎদ্বার বিভবের যোগফলই হচ্ছে আমার ই নট সেল। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই উপরে যে ই নট লিখলাম আমি, এই নট দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? ই নট দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে তোমরা সবাই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। এই নট দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, বা ডিগ্রি দ্বারা আমাকে কি বোঝানো হচ্ছে? নিশ্চয়ই তোমরা সবাই জানো যে এখানে ই নট দ্বারা আসলে প্রমাণ অবস্থা বোঝানো হচ্ছে, এবং আমরা যখন ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে আলোচনা করি তখন প্রমাণ অবস্থা হচ্ছে টেম্পারেচার হবে 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমার যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেওয়া হবে তার ঘনমাত্রা হবে 1 মোলার, এবং যদি কোনো গ্যাস আমার ইনক্লুডেড থাকে, অর্থাৎ যারও আমার অ্যানোডে বা ক্যাথোডে যদি আমার কোনো গ্যাস ব্যবহার করে থাকি সেই গ্যাসের চাপ হবে 1 atm। সুতরাং 298 কেলভিন তাপমাত্রা, 1 atm চাপ,
1 মোলার ঘনমাত্রা, এই তিনটি দ্বারাই আমরা প্রমাণ অবস্থা বোঝাই এবং প্রমাণ অবস্থা দ্বারাই আমরা হচ্ছে ই নট সেল বোঝাই। অর্থাৎ ই নট সেল ইকুয়ালস টু ই নট অ্যানোড অক্সিডেশন ক্যাথোড রিডাকশন, অর্থাৎ অ্যানোডের জারণ তড়িৎদ্বার বিভব এবং ক্যাথোডের বিজারণ তড়িৎদ্বার বিভবের যোগফলই হচ্ছে আমার ই নট সেল। এবার এই সূত্র থেকেই আমার আসলে এই দুইটি সূত্র বের করা হয়েছে। আমরা একটু আগে দেখলাম যদি আমরা ক্যাথোডের রিডাকশন পটেনশিয়াল দেখি বা ক্যাথোডের বিজারণ তড়িৎদ্বার বিভব দেখি, সেটা থেকে যদি আমি ক্যাথোডের জারণ তড়িৎদ্বার বিভব আনতে চাই তাহলে আমার কি হবে, আমার চিহ্নটা শুধুমাত্র পাল্টিয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে আমি প্লাসের জায়গায় বসাবো মাইনাস। সুতরাং ই নট সেল ইকুয়ালস টু ই নট অ্যানোড অক্সিডেশন মাইনাস ই নট ক্যাথোড অক্সিডেশন। ঠিক একইভাবে আমি সূত্রটি লিখতে পারি ই নট ক্যাথোড রিডাকশন, অর্থাৎ ক্যাথোডের রিডাকশন পটেনশিয়াল মাইনাস অ্যানোডের রিডাকশন পটেনশিয়াল। কারণ অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল থেকে আমি যদি অ্যানোডের রিডাকশন পটেনশিয়াল আনতে চাই তাহলে আমার চিহ্নটা শুধুমাত্র পাল্টিয়ে যাবে। সুতরাং এই তিনটি সূত্র ব্যবহার করে আমি যে কোনো ক্ষেত্রে আমি প্রমাণ তড়িৎদ্বার, প্রমাণ কোষ বিভব বা ই নট সেল বের করতে পারি। সুতরাং আশা করি তোমরা সবাই জানো কিভাবে আমরা এটা বের করি। আসো আমরা একটি অঙ্কের মাধ্যমে বের করার চেষ্টা করি ই নট সেল, এবং এর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি আমরা আদৌ কোন পাত্রে কোন দ্রবণ রাখতে পারবো। সুতরাং তোমাদের কাছে আমার নেক্সট টপিকটা হচ্ছে জিঙ্কের পাত্রে কপারের দ্রবণ রাখা যাবে কিনা। আমরা এখন অঙ্ক করতে করতে এই বিষয়টি দেখার চেষ্টা করব। সো প্রশ্নটি হচ্ছে জিঙ্কের পাত্রে কপার দ্রবণ রাখা যাবে কিনা। তোমাদের কি মনে হয়, তোমাদের কি মনে হয় জিঙ্কের পাত্রে কি আদৌ কপার রাখা যাবে? তোমরা উত্তর করো ইয়েস অর নো, অর্থাৎ ওয়াই অর এন লিখে জানিয়ে দাও যে তোমরা কি মনে করো জিঙ্কের পাত্রে কপারের দ্রবণ রাখা যাবে কিনা। তোমাদের যদি মনে হয় ইয়েস তাহলে ইয়েস লিখো, তোমাদের যদি মনে হয় নো রাখা যাবে না তাহলে তোমরা নো লিখে আমাকে জানিয়ে দাও আসলে কি হবে আমাদের এই উত্তরটি। দেন আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি এটির ব্যাখ্যা দিতে পারি। তোমরা অলরেডি জানিয়ে দিচ্ছ যে আসলে আমরা জিঙ্কের পাত্রে কপারের দ্রবণ রাখতে পারবো না। তাহলে আসো আমরা একটু দেখার চেষ্টা করি আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি এই বিষয়টি বোঝার চেষ্টা করব। সো এখানে আমি দেখাচ্ছি আমার পাত্রটি হচ্ছে জিঙ্কের এবং তার মধ্যে আমার কপার সালফেট দ্রবণ অর্থাৎ কপারের একটি দ্রবণ রাখা আছে। এখন আদৌ কি কোনো জিঙ্ক পাত্রে অন্য কোনো দ্রবণ রাখা যাবে কিনা সেটির জন্য আমাকে যে কাজটি করতে হবে, যাকে আমি পাত্র হিসেবে নিচ্ছি অর্থাৎ এই ক্ষেত্রে জিঙ্ক, তাকে আমি অ্যানোড হিসেবে কল্পনা করব, তাকে আমি অ্যানোড হিসেবে কল্পনা করব এবং অ্যানোড হিসেবে কল্পনা করে আমি ই নট সেল ক্যালকুলেট করব। যদি ই নট সেলটি ধনাত্মক হয় তাহলে বিক্রিয়াটি একটি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়াটি হবে এবং আমার জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করতে পারবে। যদি জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করতে পারে তাহলে আমার সমস্যা কি? আমরা জানি অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে আমার বিক্রিয়াটি যদি স্বতঃস্ফূর্ত হয় অর্থাৎ বিক্রিয়াটি যদি ঘটতে পারে তাহলে আমার পাত্রটি ক্ষয়প্রাপ্ত হবে। পাত্রটি যদি ক্ষয়প্রাপ্ত হয় অর্থাৎ পাত্রটি যদি ফুটো হয়ে যায় তাহলে তা আমার এই দ্রবণটি রাখা যাবে না। সুতরাং তখন আমি ওই পদার্থের পাত্রে ওই দ্রবণটিকে রাখতে পারবো না। সুতরাং আমার কাজ হচ্ছে পাত্রটিকে আমি অ্যানোড হিসেবে কল্পনা করব এবং ই নট সেল বের করার চেষ্টা করব। ই নট সেল যদি ধনাত্মক হয় তখন আমার স্বতঃস্ফূর্ত বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়াটি হবে, তখন আমার উত্তরটি হবে যে এই পাত্রে এই দ্রবণ রাখা যাবে না। তাহলে আমরা আসো অঙ্কটি করে আমাদের উত্তরের সপক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করি যে আসলে এই ক্ষেত্রে জিঙ্কের পাত্রে কপারের দ্রবণ রাখা যাবে না। যেহেতু এই ক্ষেত্রে আমি জিঙ্ককে অ্যানোড হিসেবে কল্পনা করছি, সুতরাং জিঙ্ক থেকে দুইটি ইলেকট্রন চলে গেল, উৎপন্ন হবে জিঙ্ক 2+, অর্থাৎ জিঙ্কের জারণ বিভব। আমরা জানি জিঙ্কের জারণ বিভব হচ্ছে ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আমরা একটু আগে দেখে আসলাম 0.76 ভোল্ট। এবার আমার কপার যদি আমার ক্যাথোড হিসেবে কাজ করছে, যেহেতু জিঙ্ক এখানে অ্যানোড, কপার তাহলে ক্যাথোড, সুতরাং কপার আমার দুইটি ইলেকট্রন গ্রহণ করবে, উৎপন্ন করবে কপার সলিড
সুতরাং এই ক্ষেত্রে আমার কপারের বিজারণ হচ্ছে, সুতরাং আমি তার বিজারণ বিভব নিব, অর্থাৎ কপার 2+ থেকে কপার, এবং একটু আগে আমরা দেখলাম সেই ভ্যালুটি হচ্ছে 0.34। তাহলে আমি যদি ইনট সেল বের করি, তাহলে অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভব দুইটি লিখলাম, তার যোগফলই হচ্ছে আমার এখানকার ইনট সেল। সুতরাং ইনট সেল উইল বি ইকুয়ালস টু 0.76 প্লাস 0.34 ইকুয়ালস টু 1.10। আমি আবারও বলছি, যেহেতু আমি ইনট সেল বের করব, আমি অ্যানোডের জারণ বিভব নিব, ক্যাথোডের বিজারণ বিভব নিব, এই দুইয়ের যোগ করব, আমি পেয়ে যাব আমার ইনট সেল 1.10 ভোল্ট। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ইনট সেলটির মান হচ্ছে ধনাত্মক। সুতরাং আমার বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত, অর্থাৎ বিক্রিয়াটি হচ্ছে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করতেছে, অ্যানোডটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, জিঙ্কের পাত্র ফোটা হয়ে যাবে। সুতরাং তখন এই পাত্রে আমার কপারের দ্রবণ রাখা যাবে না। সুতরাং আমার উত্তর হচ্ছে নো। সুতরাং আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা অঙ্কটি করব, যে কোন পদার্থের পাত্রে অন্য কোন দ্রবণ আদৌ রাখা যাবে কিনা তা আমরা কিভাবে বের করব। আমরা এই বিষয়টি ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করলাম, কিন্তু পরীক্ষা যদি আসে তাহলে আমাদের তো এত সময় নাই যে আমরা এভাবে অঙ্ক করে করে বের করব যে এই দ্রবণের পাত্রে এই পদার্থের পাত্রে এই দ্রবণ রাখা যাবে কিনা। তার জন্য একটি শর্টকাট আছে। শর্টকাটটি কি? আমরা একটু আগে ধাতুর সক্রিয়তা সিরিজটি দেখেছি। শর্টকাটটি হচ্ছে, এই সক্রিয়তা সিরিজে যে উপরে আছে তার পাত্রে নিচের কোনো পদার্থকে রাখা যাবে না, অর্থাৎ জিঙ্কের পাত্রে কপারকে রাখা যাবে না। এই বিষয়টি আমি মনে রাখি অনেকটি এইভাবে, যে উপরের যারা আছে তারা হচ্ছে বড়লোক, নিচে যারা আছে তারা হচ্ছে অপেক্ষাকৃত গরিব। সুতরাং গরিব ব্যক্তিরা, বড়লোক গরিবের উপর তারা শোষণ করতে পারে বা তারা রাজত্ব করতে পারে, অর্থাৎ উপরের কোনো বস্তুকে আমি নিচের কোনো বস্তুর পাত্রে রাখতে পারবো, অর্থাৎ কপারের পাত্রে আমি জিঙ্ককে রাখতে পারবো, কিন্তু গরিব লোক বড়লোকের উপর রাজত্ব করতে পারে না। সুতরাং আমার জিঙ্কের পাত্রে কপার রাখা যাবে না। আমি আবারও বলছি, উপরের কোনো বস্তু নিচের কোনো বস্তুর পাত্রে রাখা যাবে, অর্থাৎ কপারের পাত্রে জিঙ্কের দ্রবণ আমি রাখতে পারবো, কিন্তু উল্টো ঘটনা হবে না, অর্থাৎ জিঙ্কের পাত্রে আমি কপারকে রাখতে পারবো না। ঠিক একইভাবে সোডিয়ামের পাত্রে আমি জিঙ্কের সলিউশনকে রাখতে পারবো না, কিন্তু জিঙ্কের পাত্রে আমি সোডিয়ামের সলিউশন রাখতে পারবো। অর্থাৎ উপরে যে আছে তাকে আমি নিচের জনের পাত্রে রাখতে পারবো, নিচের জনকে আমি উপর জনের পাত্রে রাখতে পারবো না। সুতরাং আশা করি এখন তোমরা অঙ্ক না করেই এই প্রশ্নটির সহজ উত্তর দিতে পারবে যে কার পাত্রে কার দ্রবণ রাখা যাবে বা রাখা যাবে না। আসো আমরা লাস্ট আমাদের টপিকটি দিয়ে শেষ করি, সেটি হচ্ছে নানস্ট ইকুয়েশন বা নানস্ট সমীকরণ। এটি নানস্ট ইকুয়েশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এটি আমাদের পরীক্ষায় অনেকবার আসে এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলার সেটি হচ্ছে নানস্ট ইকুয়েশন আমি কেন এবং কখন ব্যবহার করি। একটু আগে আমি তোমাদেরকে বললাম আমাদের স্ট্যান্ডার্ড কন্ডিশন বলতে আমরা আসলে কি বুঝি। স্ট্যান্ডার্ড কন্ডিশন হচ্ছে 298 কেলভিন তাপমাত্রা, 1 মোলার সলিউশন, অর্থাৎ 1 মোলার হচ্ছে ঘন মাত্রা, এবং যদি গ্যাস থাকে 1 atm চাপ। এটি হচ্ছে প্রমাণ অবস্থা বা স্ট্যান্ডার্ড কন্ডিশন। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা সবসময় তো এই কন্ডিশনগুলো মেনটেন করতে পারি না, অর্থাৎ আমি যখন ল্যাবরেটরিতে কাজ করতেছি তখন এই তিনটি বিষয় সবসময় মেনটেন করা পসিবল হয় না, অর্থাৎ সবসময় প্রমাণ অবস্থা ধরে রাখা সম্ভব হয় না। সুতরাং আমরা তখন সেই নন স্ট্যান্ডার্ড বা অপ্রমাণ অবস্থার জন্য আসলে কি করতে পারি। এই অপ্রমাণ অবস্থায় আমরা কিভাবে কোনো একটি তড়িৎ রাসায়নিক কোষের সেল পোটেনশিয়াল বা কোষ বিভব বের করব, তাই আমরা নানস্ট ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি। নানস্ট ইকুয়েশন হচ্ছে ই সেল ইকুয়ালস টু ই নট সেল, অর্থাৎ প্রমাণ কোষ বিভব প্লাস আর টি ডিভাইডেড বাই এন এফ ইন্টু এল এন কিউ। এখানে একটি বিক্রিয়া দেয়া আছে, এই বিক্রিয়াটির জন্য আমি প্রত্যেকটি জিনিস তোমাদেরকে বের করার চেষ্টা করি বা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ই সেল হচ্ছে অপ্রমাণ অবস্থায় আমার
সেল পোটেনশিয়াল বা কোষ বিভব। ই নট সেল হচ্ছে স্ট্যান্ডার্ড অবস্থায় আমাদের কোষ বিভব। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যার ভ্যালু হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। এন হচ্ছে যত মোল ইলেকট্রন আমরা আদান প্রদান করি। এই ক্ষেত্রে আমাদের কত মোল ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে একটু শেষবারের মতো জানিয়ে দাও যে এই ক্ষেত্রে জিঙ্ক এবং কপার 2+ তারা বিক্রিয়া করে জিঙ্ক 2+ কপার উৎপন্ন করছে। এই বিক্রিয়ায় কত মোল ইলেকট্রন আমার এখানে আদান প্রদান হচ্ছে, তোমরা সবাই একটু আমাকে একটু জানিয়ে দাও তোমরা কমেন্ট করে যে এই ক্ষেত্রে আমার কত মোল ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। সেই সংখ্যাটি হচ্ছে আমাদের এন। তোমরা আমাকে একটু জানিয়ে দাও এই ক্ষেত্রে এন এর মান কত হবে। এক্স্যাক্টলি, জাহাঙ্গীর আল তারিফ, সাকিনুর জয়, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো যে এই ক্ষেত্রে আমার 2 মোল ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমার এন এর মান হচ্ছে 2। এফ হচ্ছে আমাদের ফ্যারাডে অর্থাৎ 96,500 কুলম্ব। এবং ইম্পর্টেন্ট জিনিস যেটি সেটি হচ্ছে কিউ। কিউ হচ্ছে আমার বিক্রিয়া অনুপাত, অর্থাৎ এই ক্ষেত্রে আমার কিউ হচ্ছে জিঙ্কের ঘনমাত্রা ডিভাইডেড বাই কপারের ঘনমাত্রা। এবং আমরা যখন বিক্রিয়া অনুপাত লিখি, নিশ্চয়ই তোমরা সবাই জানো যে বিশুদ্ধ কঠিনকে আমরা বিক্রিয়া অনুপাতের মধ্যে রাখি না, আমরা শুধুমাত্র ঘনমাত্রা বা আংশিক চাপকে রাখি। সুতরাং এই ক্ষেত্রে আমার কি হচ্ছে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা ডিভাইডেড বাই কপারের ঘনমাত্রা, তাদের পাওয়ার হিসেবে থাকবে তাদের সহগ, অর্থাৎ জিঙ্ক 2+ টু দি পাওয়ার 1, কপার 2+ টু দি পাওয়ার 1। সুতরাং এটি হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য নান্সড ইকুয়েশন। এবং নান্সড ইকুয়েশনে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে আমরা অঙ্ক বের করতে পারি এবং যে কোনো অপ্রমাণ অবস্থার জন্য আমরা ই সেল বা কোষ বিভব বের করতে পারি। আসো আমরা একটি অঙ্কের মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি শেষ করি। প্রশ্ন হচ্ছে নিচের কোষটির জন্য ই সেল কত। যেখানে আমার কোষটি দেয়া আছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, মাঝখানে এই ডাবল বার দ্বারা নিশ্চয়ই বোঝানো হচ্ছে, তোমরা নিশ্চয়ই সবাই জানো এটি দ্বারা বোঝানো হচ্ছে সল্ট ব্রিজ বা লবণ সেতু, এবং কপার 2+ থেকে কপার। সুতরাং এই ক্ষেত্রে আমার বিক্রিয়াটি হচ্ছে যে বিক্রিয়াটি আমি একটু আগে দেখালাম, জিঙ্ক প্লাস কপার 2+, তারা বিক্রিয়া করছে, উৎপন্ন করছে জিঙ্ক 2+ প্লাস কপার। সুতরাং এই বিক্রিয়ার জন্য একটু আগে আমি দেখালাম আমাদের ই সেল উইল বি ইকুয়ালস টু ই নট সেল প্লাস আরটি ডিভাইডেড বাই এনএফ ইন্টু এলএন জিঙ্ক 2+ এর ঘনমাত্রা ডিভাইডেড বাই কপার 2+ এর ঘনমাত্রা, পাওয়ার হিসেবে যাবে তাদের সহগ, যেহেতু এখানেও 1 এখানেও 1। চিন্তা করো কেন আমি এখানে নান্সড ইকুয়েশন ব্যবহার করেছি, কারণ এখানে দেয়া আছে জিঙ্কের ঘনমাত্রা 0.1 মোলার, কপারের ঘনমাত্রা 0.05 মোলার। আমরা একটু আগে দেখে এসেছি যে প্রমাণ অবস্থার জন্য আমাদের ঘনমাত্রা হবে 1 মোলার। যেহেতু এখানে ঘনমাত্রা 1 মোলার না, সুতরাং এই ক্ষেত্রে এটি অপ্রমাণ অবস্থা এবং এর জন্য আমাকে নান্সড ইকুয়েশন ব্যবহার করতে হবে। এখানে আমাদের জিঙ্কের জারণ বিভব, কপারের বিজারণ বিভব সবই দেয়া আছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের ই নট সেল আমাদের জানা আছে, যা একটু আগে আমরা বের করেছি 1.10। সুতরাং আমি বাকি ভ্যালুগুলো জাস্ট বসাবো এবং বের করে ফেলবো আমাদের ই সেল। বাকি ভ্যালুগুলো তোমরা সবাই একটু বসিয়ে ফেলো আমার সাথে সাথে। আর ইকুয়ালস টু 8.314, টি হচ্ছে যেহেতু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 298 কেলভিন। এন হচ্ছে এখানে যেহেতু 2 মোল ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, সুতরাং 2 ইন্টু 96,500 ইন্টু এলএন হচ্ছে আমার জিঙ্ক 2+ এর ঘনমাত্রা অর্থাৎ 0.1 ডিভাইডেড বাই কপারের ঘনমাত্রা 0.05, পাওয়ার হিসেবে 1 এবং 1। এবার তোমরা যদি সবাই ক্যালকুলেট করো তাহলে তোমরা পেয়ে যাবে ই সেল ইকুয়ালস টু 1.091 ভোল্ট। এবং যেহেতু এই ভ্যালুটি ধনাত্মক, সুতরাং বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। সুতরাং এভাবে আমরা নান্সড ইকুয়েশন ব্যবহার করে যে কোনো অপ্রমাণ অবস্থার জন্য আমরা ই সেল বা কোষ বিভব বের করতে পারি। এবং কোষ বিভব যদি ধনাত্মক হয় তখন আমি বলতে পারি আমার বিক্রিয়াটি একটি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। সুতরাং আমরা এইভাবে বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততাও বের করতে পারি। সুতরাং আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি এনজয় করেছো। তোমাদের যদি মনে হয় যে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমার বন্ধুদের উপকারে আসতে পারে, সুতরাং তখন অবশ্যই
আমাদের এই ক্লাসটি শেয়ার করতে ভুলো না। সুতরাং অবশ্যই শেয়ার দ্য ভিডিও, এবং তোমাদের যে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করতে আমাকে ভুলবে না। এবং তোমরা জেনে নাও আমাদের নেক্সট ক্লাসের সময়সূচি। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামী রোববার, অর্থাৎ আগামীকাল আগস্টের 21 তারিখ। এটি নেওয়া হবে সাধারণ জ্ঞানের উপর, এবং আমাদের টপিক হচ্ছে বিশ্ব ইতিহাস। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার একটি ক্লাস। আশা করি তোমরা সবাই অ্যাটেন্ড করবে। এবং তারপরে ক্লাসটি হচ্ছে আগস্টের 23 তারিখ মঙ্গলবার, যেটি নেওয়া হবে আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স এর উপর, আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটি টপিক মডার্ন ফিজিক্স। সুতরাং সবাই ক্লাসটি অ্যাটেন্ড করতে ভুলবে না। এই পর্যন্ত রোববার অর্থাৎ আগামীকাল আবারও 8টার সময় তোমরা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে আসবে এবং আমাদের লাইভ ক্লাসটি অংশগ্রহণ করবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, 10 মিনিট স্কুলের সাথে থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি শেষ করছি।